ডার্ক ওয়েব সাধারণ মানুষের নাগালের বাইরের এক অন্ধকার জগৎ। অভাব আর লোভের মাঝে পিষে কখন নিজের অজান্তেই মানুষ পদার্পণ করে এই অন্ধকার জগতে, সে নিজেই বুঝতে পারে না। আজ বিভা ক্যাফের প্রযোজনায় আপনারা শুনবেন ডার্ক ওয়েব নিয়ে লেখা লেখিকা অর্ণবী সাহা ঘোষের কাহিনী ট্র্যাপ। আজকের গল্প পাঠে সায়ক আমান। গল্পের বিভিন্ন চরিত্রে কৌশিক, ইভান ও রক্তিম। শুরু হচ্ছে অর্ণবী সাহা ঘোষের কাহিনী ট্র্যাপ। এই নিন আপনার কাগজ। পার্কের বেঞ্চিতে বসা লোকটার দিকে হাতের কাগজখানা এগিয়ে দিয়ে বিরস মুখে পকেট থেকে শেষ সিগারেটটা বের করে ধরালো নিলয়। দোষ সালা, একটাও ঠিকঠাক ওপেনিং নেই। কাগজ ভর্তি খালি ভুলভাল খবর। কোন নেতা কোথায় জুতো পেটা হয়েছে, কোথায় গরুর চোনায় রোগের নির্মূল হয়েছে, কে কোথায় নিরুদ্দেশ হয়েছে, যত সব। বেজার মুখের সামনে তাকালো নিলয়। অস্তগামী সূর্যটা লালচে বিষাদের রেশ ছড়িয়েছে সারা আকাশ জুড়ে। মনটা খারাপ হয়ে গেল। আরও একটা পরাজিত দিনের পরিসমাপ্তি। আজ 1 মাস হতে চলল চাকরিটা নেই। বাড়িতে জানিয়ে উঠতে পারিনি এখনো। বাবার ওষুধ, বোনের কলেজ ফি, কাল রাতে বাধ্য হয়ে শেষ সম্বল ওর ফোনটাও বিক্রি করতে হলো। দিনের আলো ফুরিয়ে এসেছে। উঠে পড়ল নিলয়। অন্য দিনের তুলনায় পার্কটা আজ ফাঁকা লাগছে। উঠে দাঁড়িয়ে ব্যাগটা পিঠে গলাতে যাবে, হঠাৎ চোখ পড়ল পায়ের কাছে। ওটা কি পড়ে আছে? ঝুঁকে পড়ে তুলে নিল বস্তুটা। একটা মোবাইল। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। মনে মনে ভাবল, বেশ দামি ফোন মনে হচ্ছে। এতক্ষণ এইখানে বসেছিল, কই এর আগে তো দেখতে পেল না। এদিক ওদিক তাকালো নিলয়, কেউ নেই। পাশে বসা লোকটার কি? সে তো ফোন কানেই কার সাথে কথা বলতে বলতে উঠে গেছিল। নিলয় খেয়ালও করেছিল সেটা। তবে এটা কার? এক্ষুনি থানায় জমা দেওয়া উচিত। আবারও ঘুরিয়ে ফিরিয়ে দেখল ফোনটা। কিছুতেই হাতছাড়া করতে ইচ্ছা করছে না। আবারও এদিক ওদিক তাকাতেই চমকে উঠল। দুটো পুলিশ এদিকেই আসছে। পার্ক থেকে বেরিয়ে এসে পাশের জঙ্গলে সিমটা ছুঁড়ে দিয়ে হাঁটা লাগালো বাড়ির দিকে। মধ্যরাতের ঘড়ি টিক টিক জানান দিচ্ছে গভীর রাতের নিস্তব্ধতা। নিলয় ব্যর্থ হয়ে নামিয়ে রাখল মোবাইলটা। এতক্ষণের শত চেষ্টাতেও কিছুতেই অন করতে পারছে না। খাটের ওপর শুয়ে এপাশ ওপাশ করছে। তবে কি ফোনটা খারাপ? কেউ ফেলে রেখে গেছিল? কিন্তু সেটাই বা করবে কেন? ফোন খারাপ হলে তো সারানো যায়। এইসব ভাবতে ভাবতেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। বিছানা থেকে ঘাড় তুলে অন্ধকার ঘরের চারপাশটা একবার দেখে নিল।
খুব মৃদু শব্দ, এক টানা সুরের মতো লাগছে, অনেকটা মোবাইলের গেমের মিউজিকের মতো। খাট থেকে লাফিয়ে নেমে মোবাইলটা কানে কালো, না না, ওই তো একটা একটা বিন্দুর মতো আলো ফুটে উঠছে। আলোটা ক্রমশ বড় হতে হতে একটা একটা মেয়ের মুখের আকার নিল। মেয়েটার মুখের আদল অনেকটা জাপানি পুতুলের মতো। কি বিষণ্ণ মুখটা, কি যেন বলছে, ঠোঁট নড়ছে তার। হঠাৎ মেয়েটা হাত প্রসারিত করল নিলয়ের দিকে। নিলয়ের বুকের হৃদস্পন্দন দ্রুত। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হাতটা যেন মোবাইলের স্ক্রিন ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। মন্ত্রমুগ্ধের মতো নিলয় ওর তর্জনী স্পর্শ করালো মেয়েটার প্রসারিত হাতের সঙ্গে। এ কি, ঘাড়ের কাছে কিসের জ্বলুনি? কিছু যেন একটা ফুটে গেল। শরীরটা যেন নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে। জ্ঞান আসার সঙ্গে সঙ্গে কোনো রকমে উঠে দাঁড়ালো নিলয়। চারপাশে অন্ধকার। অন্ধকারে কেউ আছে? সাহায্য করো, হেল্প! এ কোথায় এসে পড়েছে? এই গর্তের চারদিকেই তো শুধু দেওয়াল। হঠাৎ কিছু একটাতে পায়ে ঠেকে মুখ থুবড়ে পড়ল নিলয়। গা ঝেড়ে উঠতে বুঝল যার সাথে এইমাত্র ধাক্কা খেয়ে এসে পড়ল সে আর যাই হোক কোনো বস্তু নয়। ভয়ে চিৎকার করে উঠল নিলয়। কে 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 কে? উত্তর নেই। মৃদু তেরচা আলো এসে পড়েছে কোথাও থেকে। সেই আলোয় নিলয় দেখল কিছু একটা আছে দেয়াল ঘেঁষে। একটু একটু করে এগোলো নিলয়। ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করল। দুপায়ে মাথা গুঁজে কেউ একজন বসে আছে। নিলয় কাছে যেতেই চোখ তুলে তাকালো। ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলল, পালিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাও এখান থেকে। কে তুমি? তুমি এখানে কি করে? আমি বা এখানে এলাম কি করে? এটা কোথায়? কোথায় এটা? কোথায় এটা বলো তুমি, কোথায়? ছেলেটির কাঁধ ঝাঁকিয়ে প্রশ্ন করে নিলয়। কাতর কণ্ঠে বলল ছেলেটি, জানি না, আমি কিচ্ছু জানি না। আমিও এখানে আটকে কতদিন বলতে পারবো না। বেরোনোর কোনো রাস্তা নেই। দাঁড়াও 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 দাঁড়াও। তোমাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি তোমায়, কোথায় যেন দেখেছি। ক্ষীণ আলোতে ছেলেটার মুখের দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে নিলয়। ছেলেটার বয়স 20 কি 21। পরনে ট্রাউজার, একটা টি শার্ট। তারপর কি মনে পড়তেই লাফিয়ে উঠে বলে, আরে হ্যাঁ, আজ খবরের কাগজে তো দেখেছি সৌমিক রয় রহস্যময়ভাবে নিখোঁজের খবরটা। সেখানে তোমার ছবি ছিল। বছর 20 সৌমিক সম্মতিসূচক মাথা নাড়িয়ে বিড়বিড় করে, নিখোঁজ? তাই তো, হারিয়েই তো গেছি।
এই এ- এটা- এটা কোথ- এটা কোথায়? তুমি বা এখানে এলে কি করে বলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি কিভাবে এলে? আমি অদ্ভুত এক শব্দ, আর আর তারপরেই কোথায় কোথায় টেনে আনলো আমায়, কোথায় টেনে আনলো? ফোন? মেয়ে? কোথায় পেয়েছো সেই ফোনটা? ফোনের কথা শুনতেই যেন সৌমিকের চোখে মুখে বিদ্যুতের ঝলক খেলে গেল। খানিক উত্তেজিত হলো, উঠে দাঁড়াতে গিয়েও বসে পড়ল। সৌমিকের প্রশ্নে একটু ইতস্তত নিলয় মাথা নিচু করে উত্তর দিল, মানে ওই ওই লেকের ধারের পার্কের কাছে একটা মোবাইল পেয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল, তাই থানায় না নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে পরের দিন সকালে থানায় জমা করব। ওই ওই কি রঙের? কোন মডেল? কথা শেষ হলো না নিলয়ের, তার আগেই উদ্গ্রীব হয়ে জানতে চাইল সৌমিক। ফোনটার রং ও বিস্তারিত বিবরণ দিয়ে যায় নিলয়। সব শুনে চুপ করে থাকে সৌমিক। ছাড়ে ছেলেটা, ক্ষীণ আলোয় আবছা দেখায় ওকে। গম্ভীর স্বরে বলে ওঠে সৌমিক, না, ফোনটা নিয়ে তুমি ঠিক কাজ করনি। কিছু একটা বলার জন্য মুখ খুলেও চুপ করে যায় নিলয়। কিছুক্ষণ সব চুপ। তারপর মুখ খোলে সৌমিক। আমি ভীষণভাবে গেম অ্যাডিক্টেড ছিলাম। সমস্ত অনলাইন অফলাইন গেম, তাদের স্ট্র্যাটেজি আমার কাছে মাখন। দিন রাত এক করে খেলতাম। পড়াশোনা, কলেজ সব মাথায় উঠেছিল, সব। জিততে 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 টাকার নেশা পেয়ে বসেছিল। রামিতে হারলাম পর 4 বার। মাথাটা এমনিতেই সিলিন্ডার হয়েছিল। নিজের সালা রোজগারের ঝামেলা, মাথায় আগুন ধরে গেল। রেগে গিয়ে ফোনটা ভেঙেই দিতে যাচ্ছিলাম, তখন কি একটা নোটিফিকেশন এলো। ড্রপ ডাউন নামিয়ে দেখি কোনো একটা গেমের লিঙ্ক। কিভাবে এলো বুঝতে পারলাম না, এর আগে কোনোদিনও আসেনি। কিছু না ভেবে ক্লিক করলাম লিঙ্কটায়। পর পেজ খুলতে থাকলো। তারপর একটা স্ক্রিনে জল করে লেখা উঠলো, এই গেমটা তোমাকে এক রাতে কোটিপতি বানাবে, খেলতে চাও? ইয়েস অর নো। অদ্ভুত নেশায় ইয়েস কতগুলো বোকা বোকা প্রশ্ন করা হলো, মজা করতে করতে উত্তর দিলাম সেগুলোর। তারপর খেলা শুরু। স্ক্রিনে ফুটে উঠল, ওয়েলকাম টু নো রিটার্ন জোন। মজা পেলাম। ভাবলাম থ্রিলিং ব্যাপার। গেমটা অদ্ভুত। 3টে মোড আছে, ডার্কার আর ডার্কেস্ট। হ্যাঁ, প্রত্যেক মোডে 4টে করে লেভেল। আমি ডার্ক মোড সিলেক্ট করলাম। গেম স্টার্ট হলো। স্ক্রিন জুড়ে অন্ধকার, হালকা সুরের একটা অদ্ভুত ভুতুড়ে মিউজিক। একটা মেয়ে মাথা নিচু করে বসে, ঠিক এই রকম কোনো একটা জায়গার মতো। মাথা তুলে কী সব বলল, ভাষা বুঝলাম না। নিচে লেখা উঠছিল ইংরাজিতে। পড়ে বুঝলাম ওকে এখান থেকে রেস্কিউ করতে হবে। খেলা শুরু করলাম। ওই এসকেপিং গেমগুলো যেমন হয়। একটা লেভেল পার করলাম, সাথে সাথে পয়েন্ট বাড়তে থাকলো। যত পয়েন্টস তত টাকা। পর লেভেল পার করলাম। বারবার নোটিফিকেশন আসছিল, ওয়ান্ট টু আর্ন মোর, দেন সিলেক্ট ডার্কার মোড। লোভ বাড়লো। গেমটা ক্রিপি, অদ্ভুত রকমের, কিন্তু টাকার
কন্ডিশনও ছিল। একটা লেভেল পার করতেই ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিলাম না, শুধু ওর চিৎকার শুনতে পাচ্ছিলাম। এদিকে ওকে ছাড়া যে লেভেল পার করা সম্ভব না, হ্যাঁ সম্ভব না। সাথে সাথে বারবার নোটিফিকেশন ঢুকছিল ডার্কেস্ট লেভেল খেলার। সেই মোডে যা পয়েন্ট তার 4 গুণ টাকা। একবার ভাবলাম দোস্তারা গেমটা আনইনস্টল করে দিই, কিন্তু অন্যদিকে অতগুলো টাকা, মাথা কাজ করছিল না, একদম কাজ করছিল না। ভাবলাম মগজে হাওয়া দিয়ে আসি। তারপর জিভ দিয়ে শুকনো ঠোঁটটা একবার চেটে নিল সৌমিক, তারপর ধীরে ধীরে বলল, ওই লেকের ধারের পার্কটার পিছন দিকের দরজাটা নিচু, টপকে অনায়াসে ঢোকা যায়। আমি প্রায় রাতের বেলাতেই এসে বসতাম ওখানে। সেদিনও এসে বসলাম, হাতে ফোন। বারবার মনে হচ্ছিল গেমটায় কিছু একটা গড়বড় আছে, উড়িয়ে দিই। কিন্তু গেমটার জন্য অদ্ভুত একটা টান অনুভব করছিলাম। টাকার ব্যাপারটা তো ছিলই, কিন্তু তার থেকেও বেশি কিছু ছিল। বুঝলাম নেশা লেগে গেছে আমার। আর কিছু না ভেবে ডার্কেস্ট অপশানটা সিলেক্ট করলাম। সাথে সাথেই এই স্ক্রিনটা পুরো ব্ল্যাক আউট হয়ে গেল। ভাবলাম সালা ফোনটা ভোগে গেল নাকি। ফোনটার ভিতর থেকে একটা শব্দ শুনতে পেলাম, খুব অস্পষ্ট। হ্যাঁ, গেমটার থিম সং ছিল সেটা। তারপর দেখলাম কালো স্ক্রিনের ওপর ছোট্ট সাদা কি একটা। সেটা বড় হতে হতে একটা মেয়ের আদর নিল, অনেকটা জাপানি পুতুলের মতো। বিড়বিড় করে কিছু বলতে বলতে হাত বাড়ালো, যে স্পর্শ করলে সাথে সাথে ঘাড়ের কাছে মেয়েটা মরেলা, নো এসকেপ গেমের মেইন ক্যারেক্টার, ভীষণ ডেঞ্জারাস। ওই টেনে এনেছে আমাদের এখানে। ভীত চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে ফিসফিসিয়ে বলল সৌমিক, যাই হোক না কেন আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। মনে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কোথাও আমরা ফেঁসে আছি। একবার যদি অন্ধকার লেগে থাকা দেওয়ালের গায়ে আন্দাজে হাত বুলিয়ে বুলিয়ে দরজার অন্বেষণ করতে করতে বলে নিলয়। এতক্ষণ অন্ধকার কোণটায় বসেই উত্তর দিচ্ছিল সৌমিক, এবার একটু নড়ে বসল। না, আন্ডারগ্রাউন্ড কোথাও ফেঁসে নেই। আমরা কোনোভাবে নো এসকেপ গেমের ভেতরে চলে এসেছি। আরে এখনো বুঝতে পারোনি? এখান থেকে আমি বেরোতে পারিনি। আমার না পারার শাস্তি দেখবে। হ্যাঁ দেখবে, দেখো শাস্তি। হিসিয়ে কথাগুলো বলতে বলতে নিলয়ের কাছে এসে ওর চোখের সামনে মেলে ধরল ওর দু হাতের আঙুলগুলো। উঁচু হয়ে জমাট বেঁধে আছে কালচে রক্ত। থ্যাঁতলানো এবড়ো খেবড়ো মাংসের মাঝে সাদাটে হাড়ের অংশ দৃশ্যমান। কেউ যেন খুব নৃশংসভাবে উপড়ে নিয়েছে ওর দুই হাতের তর্জনী। এই অবস্থা কি করে হলো? শাস্তি। দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল সৌমিক। তারপর বাম হাতের অবশিষ্ট আঙুল দিয়ে ডান হাতের ওপর বোলাতে বোলাতে ক্ষীণ স্বরে বলল, না বেরোতে পেরে ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। উঠে দেখি এই অবস্থা। কে করলো, কিভাবে হলো জানি না। অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলাম, কিন্তু আস্তে
আস্তে আস্তে অনুভূতি কমে আসলো। এখন এই কাটা অংশে আর কোনো সার নেই, কিচ্ছু বুঝতে পারছি না। কথা শেষ করে কান পেতে কিছু শোনার চেষ্টা করে সৌমিক। ধীরে ধীরে ওর দু চোখ আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছে। আগের জায়গায় ফিরে যেতে যেতে সৌমিক বলল, তাড়াতাড়ি, হাতে বেশি সময় নেই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, রাস্তা খোঁজো। আর তুমি? আমি 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 পারবো না, আমি পারবো না, আমার পালা শেষ। কি যাতা বলছো? আমরা দুজনেই যে মরে যাব, আমরা দুজনেই যে মরে যাব। আমি বড্ড ক্লান্ত, আমি জানি আমাকে আমাকে এইভাবে মরতে হবে। আমার পালা শেষ, এবার তোমার শুরু। সময় সময় কিন্তু নেই। অন্ধকার কোণ থেকে উত্তর আসে। সৌমিকের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মৃদু এক সুর বেজে ওঠে। আর কিন্তু বেশি সময় নেই। আরেকবার সতর্ক করে সৌমিক। অন্ধকার দেওয়ালের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে পাগলের মতো হাতড়ে বেড়ায়। জমাট কালো নিরেট দেওয়ালগুলো দাঁত বের করে ওর দিকে তাকিয়ে যেন হাসছে। কোথায় রাস্তা? একটা গর্ত অবধি নেই। এই অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না, যে কিচ্ছু দেখা যাচ্ছে না। মুষ্টিবদ্ধ হাত দিয়ে দেওয়ালের গায়ে ঠুকে ঠুকে দেখতে দেখতে হতাশ সুরে বলে। তখনই ওর হাত লেগে দেওয়ালের গা থেকে সশব্দে খসে পড়ে কিছু একটা। নিলয় ঝুঁকে পড়ে তুলে নিল বস্তুটা। ক্ষীণ আলোর কাছে নিয়ে গিয়ে দেখার চেষ্টা করল। জিনিসটা চৌকানো, অনেকটা ওয়ালপেপারের মতো। হুবহু দেওয়ালে ইটের মতোই ছবি সেখানে। দেওয়ালের গায়ে সাজানো থাকলে বুঝে ওঠার উপায় নেই যে ওটা আসলে একটা ওয়ালপেপার। নিলয়ের হাতের আঘাতে খসে পড়েছে দেওয়ালের একদিক থেকে। যেদিকের দেওয়াল থেকে খসে পড়েছে ওটা, নিলয় ওদিকের দেওয়ালটার ওপর গিয়ে আন্দাজে হাত বোলালো একবার। নিলয়ের হাতের নাগালের একটু ওপরে সেটা, কিন্তু দেওয়ালটা স্পর্শ করতেই মনে হলো ইঁটগুলো যেন নড়ছে। ইঁটগুলোর ওপর কিছু খোদাই করা। হাতে স্পর্শ পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না অন্ধকারে। হাতের চাপে একটা ইট ঘোরাতেই ঘুরে গিয়ে আবার নিজের মতো হয়ে গেল আপনা আপনি। আর সঙ্গে সঙ্গেই টিক টিক যন্ত্রব শব্দে ঘরটা ঠিক মাথার উপর একটা ডিজিটাল ক্লকের কাউন্টডাউন শুরু হয়ে গেল। ঘড়ির সবচেয়ে উজ্জ্বল সংখ্যা জানান দিচ্ছে হাতে মাত্র 3 মিনিট সময়। নিলয় ছুটে গেল দেওয়ালটার কাছে। ও বুঝে গেছে যা করার এইখানেই করতে হবে। ইটগুলো আবারও এক এক করে ঘোরাতে লাগলো, কিন্তু এ কি, যতবার ভুল হচ্ছে ঘড়ির সময় 3 সেকেন্ড করে দ্রুত হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে হালকা ধোঁয়ায় যেন ভরে যাচ্ছে ঘরটা। নিলয় চেষ্টা ছেড়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। এতক্ষণে নিলয়ের কাছে উঠে আসে সৌমিক। উত্তেজিত স্বরে বলে, আরে তুমি তো তাও একটা রাস্তা পেলে। এই তো এইবার এখান থেকে বেরোতে পারবো। হ্যাঁ, তাড়াতাড়ি কোনো ক্লু খোঁজার চেষ্টা করতে হবে। সৌমিকের উৎসাহে খানিক মনে জোর পায় নিলয়। ভয়ে প্রায় বন্ধ হয়ে আসা গলাটা খানিক ঝেড়ে বলে, ইটগুলোর গায়ে কিছু লেখা আছে, তো অন্ধকারে বোঝা যাচ্ছে না। ওর কথা শেষ হওয়া মাত্র ঘর ঘর শব্দে উল্টো দিকের দেওয়ালটা সরে আসে। ওরা যে পাশে দাঁড়িয়ে সেই দেওয়ালটার দিকে। টিং টিং শব্দ জানান দিচ্ছে 1 মিনিট শেষ, মাত্র 2 মিনিট বাকি। ধোঁয়ায় ভরে উঠেছে ঘর। হারিয়া, কিছু খোঁজার চেষ্টা করো। এখন আর ওই ইটগুলোতে হাত দেবে না। আমার মনে হয়
কোনো প্রপার সিকোয়েন্স ওদের অ্যারেঞ্জ করতে হবে। ছোট্ট চৌকানো ঘরটার মেঝে আর দেয়াল তন্ন তন্ন করে খুঁজতে থাকে দুজনে, যদি কোনো ক্লু পাওয়া যায়। মেঝের উপর এক কোণে পা পড়তেই মেঝের ওপর থেকে পাটাতনের মতো কিছু একটা সরে গিয়ে নিলয়ের পাটা গর্তে ঢুকে যায়। চিৎকার করে ওঠে নিলয়। তড়িঘড়ি সৌমিক গিয়ে হাত ঢোকায় ওই গর্তে। অনেক কষ্টে দু হাতে টেনে বের করে আনে একটা টর্চ। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে, পাটাও মুশকে গেল। কুইক কুইক, সময় নেই, 2 মিনিট শেষ হতে চললো। কাস্তে কাস্তে বলে সৌমিক। সঙ্গে সঙ্গেই ঘর ঘর শব্দে দেওয়াল এগিয়ে আসলো ওদের ঘাড়ের ওপর। 2 মিনিট শেষ। আরেকটু হলেই নিলয় চাপা পড়েছিল বলে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিল কোনো রকমে। এখন ঘরটায় শুধু দুজনের দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকার মতো জায়গা অবশিষ্ট আছে। হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে বলে নিলয়, মরে যাব, চাপা পড়ে দম বন্ধ হয়ে মরে যাব, মরে যাব। শেষ চেষ্টা করে দেখি। তুমি টর্চটা জ্বালাও তো, আলো ফেলো এদিকে, তাড়াতাড়ি। নিলয়ে আলো ফেলে দেয়ালে। আলো ফেলার সঙ্গে সঙ্গে ইটের ওপর চিহ্নগুলো দৃশ্যমান হয় এবং সাথে সাথে নিভে যায় টর্চটা। টিক টিক টিক। অন্ধকার ঘরটায় শ্বাস রোধ হয়ে আসছে ওদের, কিন্তু তখনও ইটের ওপর নিয়ন আলোয় জ্বলছে চিহ্নগুলো, অনেকটা দিক নির্দেশক অ্যারোর মতো। প্রথম ইটের ওপর অ্যারো ওপর দিকে নির্দেশ করছে। মাঝের দুটো ইট ছেড়ে পরের ইটের চিহ্নটি নিচের দিকে নির্দেশ করছে। আবার পরের দুটি পরপর ইটেও পর্যায়ক্রমে ওপর আর নিচের চিহ্ন, আপ অ্যান্ড ডাউন। ইটের গায়ে ইটের গায়ে ঠিক যেমন যেমন নির্দেশ আছে সেইভাবে ইটগুলোকে সাজিয়ে দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। কাস্তে কাস্তে নিলয়কে নির্দেশ দিল সৌমিক। কাঁপা কাঁপা হাতে নিলয় এগিয়ে যায় নিয়ন আলোয় প্রজ্বলিত ইটগুলোর দিকে। ওপর নিচে করে ইটগুলোকে ঘুরিয়ে দিতেই উল্টো দিকে ঘুরে পুনরায় নিজের স্থানে ফিরে আসে। হচ্ছে না, হচ্ছে না। ভয়ে চিৎকার করে ওঠে নিলয়। ধোঁয়ার ঝাঁঝে দু চোখ বেয়ে জল নামছে ওর। হাতে মাত্র 30 সেকেন্ড। কিছু না করলে থেতলে মরে যাব। হাঁ করে শ্বাস ছাড়তে ছাড়তে বলে সৌমিক। বড় বড় শ্বাস নিতে নিতে প্রজ্বলিত ইটগুলোর দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড কি ভাবে নিলয়। তারপর আরেকবার এগিয়ে যায় ইটগুলোর দিকে। প্রথম চিহ্নিত ইটের ওপর দিয়ে আঙুল চালিয়ে স্পর্শের আন্দাজে চলে যায় ঠিক তার ওপরের ইটের ওপর। ইটটি ঘুরিয়ে ওপরে তোলার চেষ্টা করে, না, কোনোভাবে ঘোরাতে পারছে না। এটা শক্ত গাঁথুনির ইট, দেওয়ালের সঙ্গে গাঁথা। কি করছো তুমি? ভুল করো না। ওই দেখো 2 সেকেন্ড এগিয়ে গেল। আর মাত্র 14 সেকেন্ড। আর মাত্র 14 সেকেন্ড। প্রায় অবরুদ্ধ হওয়া স্বরে বলল সৌমিক। ধোঁয়ায় দু চোখ অন্ধকার হয়ে আসছে নিলয়। দু হাতে দু চোখ ডলতে ডলতে ঝুঁকে পড়ে দেখতে লাগলো ইটের গায়ের চিহ্নগুলো। ততক্ষণে ভয়ানক সুরেলা নারী কণ্ঠে কাউন্ট ডাউন শুরু করে দিয়েছে কেউ। 10, 9। ঘামে শরীর ভিজে গেছে নিলয়। হৃদস্পন্দনের গতি দ্রুত। কি মনে করে নিলয় আঙুলের আন্দাজে চাপ দিল।
সেই শক্ত গাঁথুনির ইটের ওপর। সঙ্গে সঙ্গেই সেটি সিমেন্টের গাঁথুনি ছেড়ে আড়াআড়িভাবে এগিয়ে এলো সামনে। এভাবেই আরও দুটো ইট টেনে এনে বিদ্যুৎ গতিতে ইটগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে দিল পরপর। ততক্ষণে কাউন্টডাউন শেষ। ঘর ঘর শব্দে পেছনের 3 দিকের দেওয়াল এগিয়ে এসে প্রায় পিষে ফেলেছে ওদের। ঠিক সেই মুহূর্তেই ওদের সামনের দেওয়ালটা ঘুরে গেল ম্যাজিকের মতো। ফাঁকা কোনো স্থানে একসঙ্গে মুখ থুবড়ে পড়ল দুজন। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো নিলয়। চারদিকে কিছুই বোঝা যাচ্ছে না, অন্ধকার চারপাশ। শ্যাওলা ধরা গন্ধ আসছে কোথা থেকে, সাথে টুপ টুপ জল পড়ার শব্দ। নিলয় ঝুঁকে পড়ে কাঁধে হাত রাখল সৌমিকের। এই তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছো তুমি? তখনও মুখ বড় করে নিঃশ্বাস নিচ্ছিল সৌমিক। ওর বুকের কাছটা হাঁপড়ের মতো উঠছিল নামছিল বারবার। সৌমিক দু চোখ বন্ধ করে ধাতস্থ হওয়ার চেষ্টা করতে করতে বিড় করে বলল, সেদিন রাতের বেলায় যখন ঘুম ভেঙেছিল, সারা ঘরে কালো ধোঁয়া, মার সেই চিৎকার, বাঁচাও বাঁচাও, তার সাথে পোড়া মাংসের গন্ধ। আমার দম বন্ধ হয়ে আসছিল। বাবা আমাকে কোনো রকমে বাইরে নিয়ে এলো। মাকে পারলো না। চামড়া ফাটার পট পট শব্দ আসছিল ঘরটা থেকে, মার চিৎকার আর ওই কালো ধোঁয়া। 8 বছর কেটে গেল, কিন্তু এখনো ওই দিনটার কথা মনে হলেই আমার শ্বাসকষ্ট হয়। সামান্য ধোঁয়াতেও আমার সাফোকেশন হতে থাকে। আমার ভয় করে, আমার বড্ড ভয় করে। ভিতরের ওই ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল আমার, দম বন্ধ হয়ে আসছিল। হাত দিয়ে বুকের বাম দিকটা চেপে ধরে সৌমিক। দিক, তুমি এখন একটু সুস্থ বোধ করছো তো? আরে ওখানে আমারও দম বন্ধ হয়ে আসছিল। পরিবেশটাই এমন ছিল। আমাদের কিন্তু বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। তুমি এখনো বুঝতে পারছো না? হ্যাঁ, আমরা ট্র্যাপে আটকে গেছি। হ্যাঁ, কোনো ডার্ক ওয়েব গেমের ট্র্যাপে। এখান থেকে বের হওয়া জাস্ট ইম্পসিবল। কি ডার্ক ওয়েব? কিসের ট্র্যাপ? কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। ডার্ক ওয়েব, লোকচক্ষুর আড়ালে ঘটা সমস্ত জঘন্য ঘটনার সাক্ষী এই ওয়েব লেয়ার। আমরা যে ওয়েব ব্যবহার করি তার 3টে লেয়ার আছে। ফার্স্ট, সারফেস লেয়ার। এই লেয়ারে প্রত্যেক দিনকার অ্যাক্সেসেবল সব জিনিস পাওয়া যায়, যেমন সার্চ ইঞ্জিনে খোঁজা সব কিছু, যে কোনো সোশ্যাল সাইট ইত্যাদি। সেকেন্ড লেয়ার অফ ওয়েব হলো ডিপ ওয়েব। এটা সব থেকে বড় লেয়ার। এই লেয়ারে আমাদের মেইল, ব্যাংক ডিটেলস, আমাদের পার্সোনাল সব কিছু সুরক্ষিত থাকে এই লেয়ারে। আর থার্ড অ্যান্ড লাস্ট হলো ডার্ক লেয়ার। এই লেয়ার অ্যাক্সেসের জন্য চাই বিশেষ সফটওয়্যার বা ব্রাউজার। এই ওয়েব লেয়ারে সব কাজ হয় গোপনে, নিজের পরিচয় লুকিয়ে। লেয়ারটা তৈরি হয়েছিল মানবজাতির সুরক্ষা নিশ্চিত করার জন্য, কিন্তু এটা এখন ক্রিমিনালদের হাতুড় ঘর। গোপনে ড্রাগ সাপ্লাই থেকে হিটম্যান হায়ার করা, হিউম্যান ট্রাফিকিং, হিউম্যান ফ্লেশ ট্রেড, চাইল্ড পর্নোগ্রাফি, সমস্ত নোংরা কাজ হয় এখানে। মাঝে মাঝে তো মানুষকে জীবন্ত খুন করার লাইভ ভিডিও করে এরা। আমি একবার দেখেছিলাম। উফ, কি বিভৎস আর বিকৃত রুচির জিনিস। দুহাতে চোখ ঢাকে সৌমিক। ঢোক গিলে আবারও বলে, সারফেসে লেয়ারে যে সমস্ত গেম নৃশংসতার জন্য ব্যান করে দেওয়া হয়, হ্যাঁ, সব কিছু রমরমিয়ে চলে এই ওয়েবে, যা মানুষের মস্তিষ্ককে বিকৃত করে তোলে। পাগলের মতো খেলে চলে, পাগলের মতো। হ্যাঁ,
মাঝে মাঝে এইরকম কোনো গেম সুরক্ষার গণ্ডি পার করে সারফেস লেয়ারে এসে পড়ে তাদের শিকার ধরতে। আমরা সেই ট্র্যাপের শিকার। হয়তো হয়তো অন্য প্রান্ত থেকে অনেকে দেখছে আমাদের। এই যে আমরা কষ্ট পাচ্ছি, দম বন্ধ হয়ে প্রায় মরে যেতে বসেছিলাম। এই যে আমার আঙুল কেটে নেওয়া হলো, এইসব দেখে ওরা পৈশাচিক মজা নিচ্ছে। আমাদের মধ্যে কে সারভাইভ করব এই নিয়েই হয়তো বাজি রাখছে শত শত বিট কয়েন। আবারও বসে পড়ে হাঁপাতে থাকে সৌমিক। মারাত্মক তো, এটা কি সত্যিই সম্ভব? তবে তবে আমার একটা কথা মাথায় কিছুতেই আসছে না, আমরা এই গেমের মধ্যে ঢুকলাম কি করে? আর ঢুকেই যখন পড়েছি, বের হওয়ার রাস্তা খুঁজে বের করতেই হবে। তাও তাও আমাদের দুজনকে মিলে বের করতে হবে। হাঁটু মুড়ে বসে সৌমিকের কাঁধে হাত রাখল নিলয়। দুজনে দুই হাত দুই দিকে প্রসারিত করে নিজেদের দেহের ভারসাম্য রক্ষা করতে করতে এদিক ওদিক ভয়ার্ত চোখে তাকাতে লাগল। আবার কি সালা, আবার কোথায় ফাঁসলাম? হ্যাঁ, এ মাল নড়ছে কেন? বিস্ময়ের সুরে বলে সৌমিক। ততক্ষণে দুলুনিটা কমেছে। বুঝতে পারছি না, তবে তবে একটা শ্যাওলা গন্ধ পাচ্ছ, স্যাঁতস্যাঁতে, অনেক সময় আরে আরে আমরা জলের নিচে কোনো টিউবে আটকে আছি। ওই যে ওইদিকে দেখো, জানলা দিয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? নিলয়ের কথা শেষ করতে দিল না সৌমিক। নীলচে আলোটা এখন একটু তীব্র হয়েছে। সেই আলোতেই সৌমিকের দৃষ্টিগোচর হয়েছে টিউবের গায়ে থাকা গোল গোল জানলাগুলো। সেদিকেই এগিয়ে গিয়ে একটা গোল জানলার ওপর নিজের দুহাতের মাঝে মুখ দিয়ে কি দেখে চিৎকার করে উঠল। আমি এই মাত্র দেখলাম একটা মাছ গোপ্তা মেরে গেল কাজটায়। কি করে সম্ভব? বেরোলাম একটা নিরেট ইটের দেওয়াল দিয়ে, চলে এলাম জলের তলায়। কি করে? আমি তো এমনিতেই পাগল হয়ে যাব আমি। আমারও মাথা কাজ করছে না। আরে এই দেখো টিউবটার দুদিকে সিঁড়ি কেন? হ্যাঁ, দেখছো সিঁড়িগুলো? তবে কি এবার সিঁড়ি বেয়ে ওপরে ওই ঢাকনাটা খুললেই বেরোতে পারবো? তাছাড়া এই টিউবটার উচ্চতাও খুব বেশি না। জং ধরা সিঁড়ি দিয়ে খুব সাবধানে উঠতে উঠতে বলে নিলয়। তারপরে ঝুঁকে পড়ে সিঁড়ি থেকে কি একটা তুলে চোখের সামনে নিয়ে আসে। ভালো করে দেখে মনে মনে বলে, এত শ্যাওলা এলো কি করে? তারপর সৌমিকের দিকে তাকিয়ে সাবধান করে, খুব সাবধান, সিঁড়িগুলো ভীষণ পিছল। বলার সঙ্গে সঙ্গেই আবারও নড়ে ওঠে টিউবটা। জলের ভেতর নিমজ্জিত টিউবটা জল ছেড়ে ওপরে উঠে এলো কিছুটা। আর তখনই টিউবের গায়ে তিনটে মাঝারি আকৃতির ছিদ্র দিয়ে জল ঢুকতে শুরু করে দিল হুড়হুড় করে। সঙ্গে একটি মৃদু সুর মূর্ছনা প্রতিধ্বনিত হল টিউবের প্রতিটি দেওয়ালে। খুব সম্ভবত টিউবের সিলিংয়ে গোল চাকতির ওপর কোনো স্পিকার বসানো আছে। সেখান থেকেই সুরটা ছড়িয়ে পড়ছে চারদিকে। সৌমিক লাফিয়ে উঠে পড়ল টিউবের অন্য প্রান্তে থাকা সিঁড়ির ওপর। তারপর দুজনেই তরতর করে সিঁড়ি ভাঙতে লাগল। সিঁড়িতে শ্যাওলা থাকার দরুন পা পিছলে গেল সৌমিকের। পিচ্ছিল সিঁড়িতে বুক ঘষ্টাতে নিচে গিয়ে পড়ল। সৌমিক! চিৎকার করে উঠল নিলয়। ততক্ষণে জলরাশি গ্রাস করে ফেলেছে সিঁড়ির দ্বিতীয় ধাপ। সেই জলের ভিতর পড়ে হাবুডুবু খাচ্ছে সৌমিক। নিলয় বুঝতে পারছে এক্ষুনি নিচে নেমে ওকে উদ্ধার করতে হবে, কিন্তু ওই প্রবল জলরাশি দেখে কেমন যেন থমকে গেছে নিলয়।
ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখের ভেতর পাঁকের আর কচুরিপানার কষাটে স্বাদ পাচ্ছে। নিঃশ্বাসটা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। চোখের সামনে দেখতে পাচ্ছে সব কিছু ঘোলা। কেউ যেন ওর মাথাটা জলের ভেতর ঠুসে ধরে আছে। নিলয় ওর ছোট্ট দুহাত পানা ভর্তি পুকুরে ঝাপটাচ্ছে। বহু দূর থেকে শুনতে পাচ্ছে একটা কিশোর গলার স্বর। বল, আর চুরি করবি? বল। আরে এই দাঁড়িয়ে আছো কেন? ঢাকনাটা তোলার চেষ্টা করো। সৌমিক সাঁতারটা ভালোই জানে। হঠাৎ করে জলে পড়ে যাওয়াতে একটু নাকানি চোবানি খেতে হয়েছিল ঠিকই, কিন্তু সে ধাক্কা সামলে এবার সিঁড়ি বেয়ে উঠে এসেছে নিলয়ের কাছে। নিলয়কে ভয়ে জড়সড় হয়ে দাঁড়াতে দেখে প্রশ্ন করে, কি কি হয়েছে তোমার? আরে এমন করছো কেন? তাড়াতাড়ি করো, জল তো প্রায় অর্ধেক সিঁড়ি পর্যন্ত। মরে যাবো তো, জলে টুপে মরে যাবো। বিরক্তিসূচক শব্দ করে নিলয়কে সরিয়ে সৌমিক একাই ওঠে সিঁড়ির অন্তিম প্রান্তে। শরীরের সমস্ত শক্তি একত্রে টেনে সরানোর চেষ্টা করে টিউবের ওপরের গোলাকার চাকতি। বারংবার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সৌমিক চিৎকার করে ওঠে নিলয়ের ওপর। আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আগের বারের পাজলটা তো তুমি সলভ করেছিলে, এবার চেষ্টা করো। আরে আমার মনে হয় আমরা ভুল পথে এগোচ্ছি। কোনো এসকেপিং গেমের পাজল এত সোজা হয় না। আগেরটা তুমিও পারতে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারতে। ওই ইটগুলোর দুই প্রান্তে দু রকম চিহ্ন ছিল। একদিকে তারার, অন্যদিকে জলের মতো কিছু একটা। তারাটা ধ্রুব তারা, আর জলটা সমুদ্রের প্রতীক ধরে আমি উত্তর আর দক্ষিণ হিসেব করছিলাম। উত্তর দিক অর্থাৎ তারা, ধ্রুব তারা উত্তর দিকে থাকে, তাই সেদিকগুলো ওপরে। আর জলের চিহ্ন অর্থাৎ সমুদ্র চিহ্নিত অংশগুলোর নিচের দিকে নির্দেশ মতো ঘোরাতেই খুলে গিয়েছিল সবটা। আমি নিজেও ভাবিনি ওটা হবে। আমি এখানে কিচ্ছু করতে পারবো না। আমি চল। বিড়বিড় করে কথাগুলি বলতে বলতে থরথর করে কেঁপে উঠল নিলয়ের ঠোঁট। শ্যাওলা গন্ধের কালচে তরল ততক্ষণে গ্রাস করেছে ওদের হাঁটুর অর্ধেক অংশ। সৌমিকের পায়ের ওপর দিয়ে এঁকে বেঁকে উঠছে শীতল রক্তের সরীসৃপ। বুকের উপর উঠে হাঁ করে সৌমিকের মুখের কাছে মেলে ধরে তার দ্বিখণ্ডিত জিহ্বা। বাক শক্তির লোপ পায় সৌমিকের। স্থাণুবৎ দাঁড়িয়ে থাকে যন্ত্রচালিতের মতো। নিলয় এক ঝটকায় সাপটাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় নিচে। এগুলোর হাত থেকে আর কতক্ষণ বাঁচতে পারবো জানি না। সাপ ছিল, না জানি আরো কত কি অপেক্ষা করে আছে। এদের হাত থেকে বাঁচলেও জলে ডুবেই তো মরে যাব। অন্যদিকে যাওয়াও সম্ভব নয় যে। আর তুমিও তো কিছু করছো না। উফ, একটা ক্লুও যদি পেতাম, একটা করে ছোট্ট ক্লু। কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে এই মিউজিকটা তখন থেকে বেজেই চলেছে। বলি সালা, তোর কিসের এত ফুর্তি বে? গোল চাকতির ওপর বসানো স্পিকারটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠেও চুপ করে যায় সৌমিক। মন দিয়ে শোনার চেষ্টা করে সুরটা। খুব পরিচিত সুর। মুহূর্তে সৌমিকের মস্তিষ্কে শিরায় শিরায় সঞ্চারিত হয় সেটা। And way down we go, way down we go. এই মনে পড়ে যায় সৌমিকের ঠিক 2 বছর আগে মৌলি যে রাতে বলেছিল সৌমিকের থেকে মুক্তি চায়, সেই রাতেই বিধ্বস্ত হয়ে বাম হাতের কবজিটা চোখের জলে বালিশ পিচ্ছিল। খাটের প্রান্তে ঝুলে থাকা সৌমিকের বাম হাত চুঁইয়ে পড়া টাটকা রক্তে ভিজছিল সাদা মার্বেলের মেঝেটা। আর তখন পাশে থাকা ল্যাপটপে বাজছিল এই গানটা।
সৌমিক মনে মনে দুবার বিড়বিড় করে মনে করার চেষ্টা করলো গানের কথাগুলো। You let your feet run wild. Time has come as we all. Oh, go down. Yeah, but for the fall, oh my. Do you dare to look him right in the eyes? Yeah. Oh, cause they will run you down. Down till the dark. Yes, and they will run you down. Down till you fall. And they will run you down. Down till you go. Yeah, so you can't crawl no more. এক জায়গায় এসে বারবার আটকে গেল। ওয়ে ডাউন উই গো। এই তারপর নিলয়ের দিকে তাকিয়ে উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলো, এই তুমি সাঁতার জানো? হ্যাঁ, সাঁতার জানো? নিলয় প্রচণ্ড শক্তি দিয়ে খোলার চেষ্টা করছিল টিউবের চাকতিটা। বুক অবধি জল উঠে আসায় সম্বিত ফিরে পেয়েছে নিলয়। এখন বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। সাঁতার? উপরে নয়, আমাদের সাঁতরে এই টিউবের নিচে যেতে হবে। এটাই একমাত্র রাস্তা। চলো চলো। এক ঝটকায় টান মেরে নিলয়কে নিয়ে সৌমিক লাফিয়ে পড়ল জলে। সাঁতরে চলে এলো টিউবের নিচের দিকে। কাছে যেতেই সরে গেল টিউবের নিচের দিকে থাকা গোলাকার চাকতিটা। সহজেই বেরিয়ে এলো সেখান থেকে। তারপর সাঁতার কেটে ওপরে ওঠার চেষ্টা করলো ওরা। জলের গভীরতা খুব বেশি। সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে উঠেছিল ওরা। ওপরে উঠে বুক ভরে নিঃশ্বাস নিল দুজন। চারদিকে একবার চোখ বুলিয়ে নিল ভালো করে। অন্ধকার, জনমানব শূন্য চারপাশ, চারদিকে নিস্তব্ধতা। ওরা এতক্ষণ যে জলাধারে আটকে ছিল সেটা একটা সুগভীর লেক। লেকের চারপাশ উঁচু পাঁচিলে ঘেরা। পাঁচিলের গায়ে একটি মাত্র বন্ধ দরজা, যেন ওদের জন্যই অপেক্ষারত। ঘাড় তুলে আকাশ দেখার চেষ্টা করে সৌমিক। আকাশের বদলে কালচে স্বচ্ছ মতো বস্তু দেখতে পেল, অনেকটা কালো কাঁচের মতো। ততক্ষণে জলাশয় থেকে উঠে বন্ধ দরজার দিকে ছুটতে শুরু করেছে নিলয়। এই তো এই তো এই তো এই বন্ধ দরজার ওপারে মুক্তি, বন্ধ দরজার পাশে মুক্তি, মুক্তি। সৌমিক দাঁড়িয়ে লক্ষ্য করে নিলয়কে, তারপর অনুসরণ করে নিলয়কে। ক্যাঁচ শব্দ করে খুলে গেল দরজাটা। ভিতরে ঢুকতেই সশব্দে বন্ধ হয়ে গেল। বন্ধ দরজার শব্দ শুনে চমকে ফিরে তাকালো দুজন। ভেতরটা অন্ধকার। মানে কি? মানেটা কি? আবার ট্র্যাপ, আবার ট্র্যাপ। আমি আর পারছি না ভাই, আমি আর পারছি না। খুব 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 ক্লান্ত লাগছে আমার। আমার মনে হয় কোনোদিনও আর বেরোতে পারবো না, কোনোদিনও বেরোতে পারবো না। একটার পর একটা চলতেই থাকবে। সৌমিকের পাশ কাটিয়ে অন্ধকারেই হাঁটতে শুরু করে নিলয়। নিলয়কে সাবধান করে সৌমিক। বি কনসাস, হিসেব মতো এটা কিন্তু 3rd লেভেল হওয়ার কথা। হতে পারে মারাত্মক কিছু অপেক্ষা করে আছে আমাদের জন্য। জলে শ্বাস বন্ধ হয়ে মরার থেকেও বেশি। নিজের মনেই বিড়বিড় করে নিলয়। তুমি তো ভালোই সাঁতার জানো দেখলাম, তাও জলকে এত ভয় পাচ্ছিলে কেন বলো তো? অন্ধকার লম্বা করিডোরটা ধরে হাঁটতে হাঁটতে নিলয়কে প্রশ্ন করে সৌমিক। চলতে চলতে দাঁড়িয়ে পড়ে নিলয়। ঘাড় ঘুরিয়ে একবার সৌমিকের দিকে তাকালো, তারপর শ্বাস ছেড়ে বলল, তোমাদের মতো যখন যেমন যা চাইছো তাই পেয়ে যাচ্ছ, এমন দিন আমার ছিল না। সারা জীবন ধরেই নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা আমার।
ছোটবেলায় বুঝতাম না তখন এত কিছু। এক বন্ধুর একটা পেন দেখেছিলাম, খুব পছন্দ ছিল, খুব লোভ হলো। একদিন স্কুলের টিফিনে ওর ব্যাগ থেকে ওটা চুরি করে নিলাম। ও বুঝতে পেরেছিল। স্কুল থেকে ফেরার পথে রামগড়ের পুকুর পাড়ে ধরে আমাকে। অনেক বড় পুকুর ছিল ওটা, জায়গাটা নির্জন থাকতো। আমি আরও ফিরছিলাম, তখন ও আমায় বলল, জল খাবি? আমি বললাম হ্যাঁ। পুকুরে নামলাম। ও আমার চুলের মুঠি ধরে জলের ভিতর ডুবিয়ে দিয়েছিল। তারপর দু পা দিয়ে আমার শরীরটা জলের ভিতর কেঁদে দিচ্ছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল আমার। থাক, আর বলতে হবে না, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কোন ব্যাপার? নিলয়ের প্রশ্ন শেষ হতে না হতেই আবছায়া এক শুভ্র নারী মূর্তি ওদের চোখের সামনে দিয়ে করিডোরের একদম শেষে মিলিয়ে গেল। ঋণ ঋণে হাসির ঢেউ ছড়িয়ে পড়ল চারদিকে। মরেলা, ভয়ার্ত কণ্ঠে বলে উঠল সৌমিক। ভয়ে কাঁপছে নিলয়। আমাদের ওই দিকেই যেতে হবে, কুইক। যেদিকে ছায়ামূর্তি মিলিয়ে গেল সেই দিকেই নির্দেশ করে বলে সৌমিক। ওটা কি কোনো অশরীরী? এখানে যা কিছু দেখছো আমার মনে হয় কোনো কিছুই সত্যি নয়। এখানে সব কিছুই আমাদের হ্যালোসিনেট করাচ্ছে। আমাদের পার্সোনাল সমস্ত ডিটেলস ওদের কাছে আছে। আমরা কিসে ভয় পাই, ঠিক কিসে আমাদের উইকনেস, সমস্ত কিছু। এইমাত্র আমি মরেলার কথাই মনে মনে ভাবছিলাম, সাথে সাথে ও আমার সামনে। গেমটা শুরুর আগে ওরা প্রশ্ন করে জেনে নিয়েছিল আমাদের দুর্বল জায়গাগুলো। এখন সেগুলোই ঠান্ডা মাথায় এক্সিকিউট করছে। ব্যাস, আমাদের মৃত্যু যন্ত্রণা দেখে ওরা পাতি মজা নিচ্ছে। শুধু তাই না, এই যে আমি 2 বছর আগে সুইসাইড অ্যাটেম্প করেছিলাম, সেই মুহূর্তে আমি ঠিক কোন গানটা শুনেছিলাম সেটা ওই মিউজিক প্ল্যাটফর্ম থেকে সেই ডেটাগুলো কালেক্ট করেছে ওরা। আমি এতক্ষণ ধরে সেটাই চিন্তা করছিলাম। আমি যে সুইসাইড করেছিলাম সেটা এরা জানলো কী করে? এদের আমি কোনো ইনফরমেশন তো দিইনি। আমার মনে পড়লো সেদিন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম আমার সুইসাইড নিয়ে কিছু কথা। ওরা সেখান থেকেও সমস্ত ইনফরমেশন নিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছো এরা কতটা ভয়ঙ্কর? আমি কিছু জানতে চাই না। আমি শুধু এখান থেকে বেরোতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমি বেরোতে চাই। আমি না খাটলে বাড়িতে হাঁড়ি চলবে না। এরা তো আমাকে টাকা দেবে না। এরা আমাকে টাকা দেবে না। আমি বেরোতে চাই, এখান থেকে বেরোতে চাই। কথা শেষ করে অন্ধকারে ঢাকা করিডোরের শেষ প্রান্তে থাকা দরজার কাছে গিয়ে দাঁড়ালো নিলয়। সৌমিকের বারণ উপেক্ষা করে নবটা একবার ঘুরিয়ে একটু ফাঁক করল দরজাটা। সম্মিলিত স্বরে গগন বিদারী আর্ত চিৎকার ভেসে এলো ভিতর থেকে। ভয়ে নিলয় বন্ধ করে ফেলল দরজা। করিডোরের অন্য প্রান্তে থাকা সৌমিক ছুটে আসে নিলয়ের কাছে। আমরা একসাথে ভিতরে যাব, দাঁড়াও, তাড়াহুড়ো করো না। ততক্ষণে নিলয় দু চোখ বন্ধ করে আবারও খুলে ফেলেছে দরজাটা। প্রবল এক শক্তি যেন ওকে ভিতরে টেনে সশব্দে বন্ধ করে দিল দরজাটা। সৌমিক সর্বশক্তি দিয়ে খোলার চেষ্টা করলেও কিন্তু পারল না। ব্যর্থ হয়ে চিৎকার করে দরজার কাছে বসে পড়ল। কিছুক্ষণ বাদে দরজাটা আপনা আপনি খুলে গেল। স্তিমিত লাল আলো চুইয়ে আসছে ভেতর থেকে। সৌমিক উঠে দাঁড়িয়ে এক পা করে এগিয়ে গেল দরজার ভেতর। আবারও বন্ধ হয়ে গেল দরজাটা। নিলয়, কোথায় তুমি? কোথায় নিলয় ভাই, কোথায় তুমি? সুবৃহৎ হলঘর, দুই প্রান্তে সারি সারি বন্ধ দরজা। লালচে আলোয় চোখে ধাঁধা লাগে সৌমিকের।
প্রত্যেক বন্ধ দরজার সামনে থেকে ভেসে আসছে পরিত্রাহী চিৎকার। প্রথম দরজাটা খোলার চেষ্টা করে সৌমিক, কিন্তু পারে না। ভেতরে কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নিলয়, উত্তর আসে না। পরপর সব কটা দরজা খোলার চেষ্টা করে সৌমিক, সব বন্ধ। প্রত্যেক দরজার ভেতর থেকে ভেসে আসছে চাপা গোঙানির শব্দ। ঘাড় তুলে ওপর দিকে তাকায় সৌমিক, লক্ষ্য করে ঘরের দেওয়ালে লাগানো ক্যামেরার অভিমুখগুলো ওর গতিবিধির সাথে সাথেই একই দিকে দিক পরিবর্তন করছে। প্রচণ্ড রাগে হতাশায় জ্বলতে জ্বলতে সেই ক্যামেরার দিকে মধ্যমা তুলে অশ্লীল ভঙ্গি করে সৌমিক। পেছনে ফিরে হাঁটতে গিয়ে পা পিছলে মুখ থুবড়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে উঠতে যাবে, ঠিক সেই সময় নিজের হাতের পাতার ওপর নজর যায়। টাটকা রক্তে লাল হয়ে আছে সেটা। সৌমিক লক্ষ্য করে একটা সরু রক্তের ধারা বয়ে আসছে একটি বন্ধ দরজার নিচ থেকে। পায়ে পায়ে গিয়ে সেই দরজার কাছে দাঁড়ায় সৌমিক। একটা ঠেলা দিতেই খুলে যায় দরজাটা। ভিতরে মুখ বাড়ায় সৌমিক। মুহূর্তে ছিটকে সরে আসে বাইরে। সদ্য ধড় থেকে বিচ্ছিন্ন হওয়া একটা মানুষের রক্তাক্ত কাটা মুন্ডু পড়ে আছে ঠিক দরজার সামনে। ধড়টা তখনও কাঁপছে থরথর করে। সেই ধড়ের এক হাতে ধরা একটি ধারালো চপার। অর্থাৎ সে নিজেই নিজের মুন্ডু ছেদ করেছে। ঘটনার বিভৎসতায় কার্যত বোবা হয়ে যায় সৌমিক। ওর মাথার ভেতরে আবার তালগোল পাকিয়ে যায় সব কিছু। আবারও খিলখিল করে হাসিতে ভরে ওঠে ঘরটা। সৌমিক তৎপর হয়ে চিৎকার করে ওঠে, নিলয় ভাই, কোথায় তুমি? সৌমিক ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করে খুঁজতে থাকে নিলয়কে। ঘাড়ের এক পাশ জ্বালা করে ওঠে ওর। বাঁ হাত দিয়ে ঘাড়ের কাছটা হাত বোলাতেই একটা ছোট্ট সূচের মতো কিছু অনুভব করে, আর তার সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়ে মাটিতে। ভারী চোখের পাতা দুটো টান করে খোলার চেষ্টা করে। কাছেই কোথাও যান্ত্রিক একটা শব্দ এক টানা হয়ে চলেছে। সমস্ত শরীরের ওপর একটা চাপ অনুভব করে সৌমিক। তার সঙ্গে পচা বোঁটকা গন্ধ। অনেক কষ্টে চোখ দুটি খোলে সৌমিক, আর নিজেকে আবিষ্কার করে পচা গলিত মানুষের দেহাবশেষের মাঝে। অসংখ্য মানব দেহের প্রতিটা অঙ্গ টুকরো টুকরো করে কাটা। কোনো ক্রমে উঠে গিয়ে হড়হড় করে বমি করে ফেলে সৌমিক। ওপর দিকে চোখ যেতেই হাত পা ঠান্ডা হয়ে আসে ওর। একটা মোটা তার থেকে উল্টো হয়ে ঝুলছে নিলয়। সেই তারের অন্য প্রান্ত গিয়ে মিশেছে এক সুবৃহৎ মেশিনে, যেটার মধ্যে ধারালো কোনো বস্তু অনেকটা বড় কোনো বুচের নাইফের মতো একবার উঠছে একবার নামছে। অর্থাৎ যদি নিলয় কোনোভাবে ওই মেশিনের ভিতর প্রবেশ করে, ওই ধারালো বস্তুটা ওর শরীরটাকে দুফালা করে দেবে। যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। সৌমিক হন্যে হয়ে মেশিনটির পাওয়ার বাটন খুঁজে পায় না। চিৎকার করে নিলয়কে ডাকার চেষ্টা করে, কিন্তু নিলয় বেহুঁশ। সৌমিক চারধারে খেয়াল করে, দেয়ালে শুধু রক্তের ছিটে আর রক্তের দাগ। মেঝেতে অন্ত্র, কাটা জিভ, মুন্ডু, হাত, কান, থ্যাতলানো চোখ, পচা মাংসের স্তূপ। সৌমিক আরেকবার পাকস্থলী থেকে ওঠা তরল উগড়ে দিল মেঝেতে।
অসহায়ভাবে তাকিয়ে রইল নিলয়ের দিকে। ধীরে ধীরে এগিয়ে চলেছে সাক্ষাৎ মৃত্যুর দিকে। সৌমিকের ক্লান্ত মস্তিষ্ক কোনো কাজ করছে না, বারবার নিজেকে বিঁধছে সে। কেন কেন এই মারণ খেলা খেলতে গেছিলাম? চোখ পড়ে কোণের এক দেওয়ালে আঁকা আছে মানব দেহের অবয়ব। অসংখ্য পেরেকের ছুঁচলো দিক উঁচু হয়ে আছে ছবি বরাবর। শ্রমিক ছুটে যায় সেদিকে, বুঝতে পারে এটাই এই গেমের কোনো ক্লু, কিন্তু বুঝতে পারে না কি করতে হবে। অন্যদিকে নিলয় যে অনেকটা কাছে এগিয়ে গেছে ওই যন্ত্রটা। মুষ্টিবদ্ধ হাত নিজের কপালে ঠুকতে থাকে সৌমিক। কি করতে হবে ওকে? সামনেই পড়ে একটা কাটা পায়ের টুকরো। সৌমিকের চোখ আটকায় সেখানে। ছুটে গিয়ে কাটা পায়ের টুকরোটা তুলে এনে দেয়ালে আঁকা ছবিটার ডান পায়ের পেরেকগুলোর ওপর গেঁথে দিল গায়ের চোরে। একটু যেন মন্থর হয়ে এলো নিলয়ের পথ চলা। ব্যাপারটা বুঝে প্রবল উৎসাহে সৌমিক ঝাঁপিয়ে পড়ল গলিত পচা দেহাংশের স্তূপে। নরক থেকে খুঁজে খুঁজে বের করে আনলো কাটা চোখ, কান, ঠোঁট, হাত, পা, দেহের প্রত্যেকটা অংশ। একে একে গেঁথে গেঁথে বসিয়ে দিল ছবির গায়ে। কয়েক মুহূর্তের তফাতে থেমে গেল যন্ত্রটা। আনন্দে লাফিয়ে ওঠে সৌমিক। ওর সারা শরীর তখন রক্তে ভিজে গেছে, সেদিকে খেয়াল নেই ওর। ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে নিলয়ের। নিজেকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। পাজল সলভড, আর চিন্তার কিছু নেই। তুমি তোমার গায়ের শার্টটা খুলে লাফিয়ে নেমে পড়ো। ওই শার্টের সাথেই তুমি তারের সাথে যুক্ত। নিলয় তাড়াতাড়ি পরনে জামা খুলে ফেলে লাফ মারে। মৃতদেহের ছিন্ন ভিন্ন স্তূপের ওপর মুখ থুবড়ে পড়ে। দুর্গন্ধে ঘেন্নায় মুখ বিকৃত হয়ে যায় নিলয়ের। শ্রমিক ছুটে আসে নিলয়ের কাছে। দুজনের শরীরেই রক্তের দাগ, পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। ব্যাস, শুধু একটা দরজা খুলতে পারলেই এই নরক থেকে আমাদের মুক্তি। সুবিশাল ঘরটার একদিকে একটা কাঠের দরজার দিকে নির্দেশ করে সৌমিক। ছুটে যায় ওরা সেদিকে। দরজার গায়ে আরও একটা প্যাজেল লক। আর কত? অস্থির হয়ে ওঠে নিলয়। ঘুরিয়ে ঘুরিয়ে প্যাটার্ন চেঞ্জ করতে থাকে সৌমিক। নিলয়ের হাঁটুর কাছটা কেউ যেন খিমচে ধরেছে। চামড়া ফুঁড়ে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। পাজামাটা হাঁটু অবধি গুটিয়ে নিচু হয়ে দেখতে গিয়ে দেখে হাঁটুর নিচটা একটু উঁচু হয়ে ফুলে আছে। ফোলা স্থানটায় সামান্য চাপ দিতেই একটা পোকা চামড়া ফুঁড়ে বেরিয়ে এলো। যন্ত্রণায় ছটপট করে উঠল নিলয়। লক্ষ্য করল শয়ে শয়ে পোকা এগিয়ে আসছে ওদের দিকে। সৌমিকের শরীরের ভেতর প্রবেশ করতে শুরু করেছে ততক্ষণে। এদিকে প্যাটার্ন ম্যাচ হচ্ছে না কিছুতেই। দুজনেই কাঠের দরজার গায়ে প্রবল আঘাত হানতে শুরু করে। কিছুতেই খোলে না দরজাটা। পোকাগুলো গা বেয়ে উঠতে শুরু করেছে ততক্ষণে। চোখ বন্ধ করে বসে পড়ে সৌমিক। দু চোখ বেয়ে জল নেমেছে ওর। এত কাছে এসে হেরে গেল। পোকাগুলো খুবলে খুবলে খাচ্ছে শরীরের মাংস। যন্ত্রণায় কোকিয়ে ওঠে নিলয়। সৌমিক লক্ষ্য করে নিলয়ের বুকের ওপর উল্কি, যা দরজার প্যাটার্ন লকের কোডের মতো। এই ট্যাটু তুমি কবে করেছিলে? ততক্ষণে নিলয়ের বুক ফুঁড়ে বেরিয়ে এসেছে একটি রক্তাক্ত পোকা। কোনো ক্রমে মাথা নাড়িয়ে নিলয় বলে, জানি না। কথা বাড়ায় না সৌমিক। উঠে পড়ে লেগে যায় দরজার লকটা আনলক করতে। নিলয়ের বুকে আঁকা উল্কিতে আছে যার সংকেত। ক্যাঁচ শব্দে খুলে গেল দরজা। কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর সৌমিক উপলব্ধি করে সে পেরেছে। উল্লাসে ফেটে পড়ে সৌমিক।
হাত ধরে টেনে বের করে আনে নিলয়কে। সশব্দে বন্ধ করে দেয় নরকের দুয়ার। বাইরে বেরিয়ে এসে চিৎকার করে দুজনে, মুক্তি মুক্তি মুক্তি। মুক্তি। কিন্তু এটা যে জঙ্গল বাড়ি, ফিরবো কোন পথে? ক্ষত স্থানগুলোতে হাত বোলাতে বোলাতে প্রশ্ন করে নিলয়। চিন্তা করো না, এই রাস্তা আমার চেনা। আমি ঠিক যেদিকে যাব তুমিও ঠিক সেই দিকেই আসবে। আর কোনো কিছু দেখে ঘাবড়িও না, কিন্তু তুমি যা দেখবে কোনো কিছুই সত্যি না। এখন এখন এই 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 বাঁ দিকের রাস্তা ধরে এসো এসো এসো। তার মানে তুমি আগেও এসেছিলে, সব লেভেল ক্লিয়ার করেছিলে, তাই না? আগে বলনি কেন? ভুল করছো, এখানে কোনো প্রাইজ মানি নেই। নিজের প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পারাটাই পুরস্কার। আমিও এই ভুলটাই আগে দুবার করেছি, এবার আর করব না। হ্যাঁ, আমি তোমার সাথে কোথাও যাবো না। তুমি একটা মিথ্যুক, মিথ্যুক তুমি। সৌমিককে এক ধাক্কায় ঝোপের মধ্যে ফেলে দেয় নিলয়। গো টু হেল! রেগে গিয়ে চিৎকার করে ওঠে সৌমিক। ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় সামনের দিকে। জঙ্গলের ডালপালা সরাতে সরাতে এগিয়ে চলে নিলয়। হঠাৎ সামনে দেখতে পায় সামনের গাছ থেকে কিছু একটা ঝুলছে। কাছে গিয়ে বুঝতে পারে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে কেউ। আর একটু কাছে যেতেই ঝুলন্ত দেহটা ধীরে ধীরে ফিরল ওর দিকে। চিৎকার করে উঠল নিলয়। মুনি! এগিয়ে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল একটা মরার খাটের ওপর। সাদা চাদরে ঢাকাটা সরে যেতেই মরার খাটের ওপর শায়িত মানুষটির মুখ দেখে মাথা ঝিমঝিম করে উঠল নিলয়ের। বিড়বিড় করে উঠল, বাহ 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 বাহ। কাঁধে একটা হাত এসে পড়তে নিলয় চমকে পেছনে ফিরে দেখে সৌমিক দাঁড়িয়ে। আমার বোন গলায় দড়ি দিয়ে ঝুলছে। বাবা বাবা মরার খাটে। আমি কিছু বুঝতে পারছি না। আমি কি পাগল হয়ে গেছি? আমি কি পাগল হয়ে গেছি? কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। এগুলো কোনোটাই সত্যি না। তুমি ওঠো ওঠো, আমার সাথে চলো। আরে আশেপাশে যা হচ্ছে কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। জাস্ট ইগনোর করো। এই জঙ্গল শেষ হলেই রাস্তা। দুটো অবসন্ন দেহ এলোমেলো পা ফেলে হেঁটে যায় মুক্তির খোঁজে। বেশ কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের ঘনত্ব শেষ হয়ে আসে। একটা দরজা যেন দেখা যাচ্ছে। ওই যে ওটাই আমাদের ডেস্টিনেশন। মাটিতে ওই অত কি পড়ে আছে? নোট, গোলাপি টাকার নোট। হ্যাঁ, কিন্তু ওদিকে যাওয়ার চেষ্টাও করো না, ওদিকে বিপদ। জিতে যাওয়া খেলাটা হেরে যেও না। তুমি আগে প্রচুর জিতে কামিয়ে নিয়েছো না? প্লিজ আমাকেও নিতে দাও। প্লিজ ওদিকে যেও না। শালা 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 নোটগুলোর গন্ধ আমি এখান থেকে পাচ্ছি। 70-80 লাখ তো হবেই। লাইফ পুরো সেট। হ্যাঁ, লাইফ পুরো সেট। সৌমিক শক্ত করে হাত ধরে নিলয়কে টানতে টানতে নিয়ে যেতে থাকে দরজার দিকে। সমানে হাত ছাড়ানোর চেষ্টা করে চলে নিলয়। সৌমিককে অকথ্য ভাষায় গালি দিতে থাকে। সৌমিক বাধ্য হয় হাতের মুঠো আলগা করতে। হাত ছাড়া পেয়েই নিলয় ছুটে যায় নোটের দিকে। দুহাতে পাগলের মতো স্পর্শ করতে থাকে নোটের বান্ডিল। সৌমিক এগিয়ে যেতে থাকে দরজার দিকে। নিলয় মুঠো মুঠো টাকার বান্ডিল ভরতে থাকে পকেটে। হঠাৎ দুম করে একটা শব্দ। সৌমিক দু চোখ টিপে বন্ধ করে এগিয়ে চলে দরজার দিকে। ও ফিরে তাকায় না, কারণ ও জানে নোটের বান্ডিলের লোভে নিলয় এতক্ষণে গর্তের মাঝ বরাবর এসে পৌঁছেছে।
আর মাঝ বরাবর পৌঁছানো মাত্রই ঘটে যায় সেই দুর্ঘটনা। গর্তের ওপরের পাটাতন আড়াআড়ি খুলে যাবে, আর সাথে সাথেই নিলয় পতিত হবে কোনো অতল খাদে। আবার পৌঁছে যাবে লেভেল 1-এ। আবার নতুন করে সম্মুখীন হতে হবে নতুন নতুন সমস্যার। ওর এই হাড়ের শাস্তি হিসেবে কাটা পড়বে শরীরের কোনো অঙ্গ। আর মাত্র 2টো জীবন অবশিষ্ট থাকবে ওর। সৌমিকের এটাই শেষ সুযোগ ছিল, ওকে পারতেই হতো। সৌমিক ছুটতে শুরু করে দরজাটার দিকে। আর কয়েক পা, তারপরেই মুক্তি। সকাল থেকেই মেজাজটা বিগড়ে আছে পিলুর। কাল রাতে জুয়াতে হেভি লস হয়েছে। সারা দিনের সমস্ত উপার্জন এক দানেই শেষ। বাড়িতে ঢুকে নেশার ঘোরে বউকে দুকথা তেমন লোক আসে না। পার্কের ভেতর একটি চেয়ারে বসতে গিয়ে চমকে ওঠে। চেয়ারের কাছে মুখ থুবড়ে পড়ে আছে এক বছর 20 ছেলে। পরনের জামা কাপড় বিধ্বস্ত। পিলু ঝুঁকে পড়ে হাত দিল ছেলেটার গায়ে। আশ্বস্ত হলো। না, এখনো প্রাণ আছে মনে হচ্ছে। এই যে দাদা, শুনছেন? হাত দিয়ে আলতো করে নাড়া দিল ছেলেটার গায়ে। ও দাদা। নড়ে চড়ে উঠে বসল সৌমিক। চোখে আলো পড়তেই 2 হাতে নিজের চোখ ঢেকে ফেলল। এতদিন অন্ধকারে থেকে দিনের আলো সহ্য করতে পারছে না। শরীরে অসহনীয় যন্ত্রণা। হাত দুটো চোখের সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখল সৌমিক। হাতের আঙুলগুলো সব কটা অক্ষত অবস্থায় আছে। তবে কি এতক্ষণ ধরে যা কিছু দেখেছে সব ওর স্বপ্ন? ততক্ষণে অনেকগুলো উৎসাহী মানুষের মুখ ভিড় করে এসেছে। একজন জলের বোতল এগিয়ে দিলে এক নিঃশ্বাসে জলটা শেষ করে বোতল ফেরত দেয়। পিলু একটা ফোন কুড়িয়ে পেয়ে এগিয়ে দেয় সৌমিকের দিকে। ফোনটা দেখিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, ভালো করে দেখুন তো, এটা কি আপনার ফোন? ফোনটা দেখে মুখ ঘুরিয়ে নিল সৌমিক। না, ওটা 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 এখন এই লেকের জলে ফেলে দিন। ততক্ষণে পুলিশ এসে পৌঁছেছে। পিলু ধীরে ধীরে ভিড়ের মধ্যে থেকে সরিয়ে নিল নিজেকে। এক কোণে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল ফোনটা। বেশ দামি। লোভে চোখটা চিকচিক করে উঠল ওর। অনেকবার চেষ্টা করেও ফোনটা কিছুতেই অন করতে পারে না কেন? মাথাটা কেমন ঘুরে উঠল। পকেটে ফোনটা ঢুকিয়ে বাড়ির রাস্তা ধরল পিলু। বাড়ি গিয়ে ভালো করে দেখতে হচ্ছে তো। শুনছিলেন লেখিকা অর্ণবী সাহা ঘোষের কাহিনী ট্র্যাপ। আজকের গল্প পাঠে ছিল শায়ক আমান। নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।